আসসালামু আলাইকুম ইডু এক্সপ্লেনের নতুন একটি ক্লাসে সবাইকে স্বাগতম। আজ আমি একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হব। সেটা হলো এসএসসি বা এইচএসসি যে পরীক্ষার্থী হন না কেন সবার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে সামারি রাইটিং, অর্থাৎ একটা আনসিন প্যাসেজ থাকে এবং সেই প্যাসেজ থেকে আমাদের সামারি রাইটিং করতে হয়। একটা সামারিতে 10 মার্কস ক্যারি করে। তো যেহেতু 10 মার্কস থাকবে, অবশ্যই এটা অল্প একটু লিখলেই যেখানে 10 মার্কসটা পাওয়ার সম্ভাবনা রয়েছে, অবশ্যই এটাকে আপনাকে নিজের মতো করে লিখতে হবে। এবং সামারি লেখার সময় অবশ্যই যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হলো আমরা যেন কখনোই ওই প্যাসেজ থেকে যে সিনটা থাকবে সেই সিনটা থেকে আমরা কখনো কপি করব না, এবং কপি করলে সেখানে আমরা মার্কস কম পাবো। আমরা সামারি ভালোভাবে লিখে রাখার পরও যদি আমরা সেন্টেন্সের কপি করি তাহলে আমাদের মার্কস কমে যাবে। আমাদের সেখানে 10-এর মধ্যে অর্থাৎ 3, 4, 5 এর বেশি আমাদেরকে দেবে না। এই জন্য আমাদের কী করতে হবে, একটা সামারি শিখে আমরা শত শত সামারি সহজে লিখতে পারবো, এবং ওই একটার মাধ্যমে আমরা সবগুলো সামারি প্রয়োগ করে একটার মাধ্যমে আমরা সবগুলো সামারি লিখবো, এবং সেই সামারিটা লিখলে আমরা পূর্ণাঙ্গ 10 মার্কসই ক্যারি করতে পারবো, এবং সেটা অবশ্যই ইউনিক হবে। তো আমরা আজকে যে সামারি রাইটিংয়ের পূর্ণাঙ্গ ক্লাসটি আমি যে শ্রেণীকক্ষে উপস্থাপন করেছি সেই ক্লাসটি তোমাদের সামনে উপস্থাপন করব। তো চলুন সবাই দেখা যাক আমরা সামারি কীভাবে একটা সামারি লিখে শত শত সামারি রাইটিং করতে পারবো। তো চলুন। সামারি লেখার জন্য আমরা বেশিরভাগ ক্ষেত্রে যে আনসিনটা আসে সেটা একটা ঘটনা, কোনো একটা ঘটনা এবং কোনো ব্যক্তি বর্ণনা থাকে। সব ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে যতগুলো আমরা দেখছি পর্যন্ত বোর্ডে যেগুলো আসছে সেগুলো কি আসছে, যে একটা স্টোরি আসছে, একজনের গল্প আসছে বা একজনের জীবনী দিয়ে দিছে, সেই জীবনী সম্পর্কে দেওয়া থাকে, ওইটা থেকে আমাদের সামারি লিখতে হয়। তা আমরা অনেকেই কী করি, সামারিতে ওই যে ওখান থেকে লাইন তুলে দিই। লাইন তুলে দিলে যদি মানে ঠিকভাবে খাতা কাটে তাহলে নাম্বার হবে 0। তোমাকে সামারি লিখতে বলছে, ওই সামারিটাকে তোমার মতো করে, মানে ওই প্যাসেজটাকে তোমার মতো করে নিজের মতো করে সাজিয়ে 5টা বাক্যে লিখতে বলছে। সামারি আমরা দেখতেছি যে বেশিরভাগ ক্ষেত্রে কী থাকে, একটা গল্প থাকে বা একজন ব্যক্তির জীবনী থাকে, বা একজন ব্যক্তির তার কৃতকর্ম কী কী করছে তার জীবনে, সেই সাধারণত এগুলো বিখ্যাত ব্যক্তি, কবি, সাহিত্যিক, এদের জীবনী দিয়ে দেয়। সেটা থেকে আমাদের প্রথমে একটা থাকে, প্রথম নাম্বারটা থাকে হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার, মানে ওখান থেকে তথ্য আমাদের দিতে হয় ফিল ইন দ্য গ্যাপস করে। একটা টেবিলের মতো থাকে, 4টা পার্ট থাকে, সেই পার্টে দেওয়া থাকে। তারপরে যেটা নাম্বারটা সেটা হলো সামারি লিখতে হয় ওই আনসিনটা থেকে। তা আনসিনের 2টা অংশ থাকে, একটা হলো কোনো বিষয়কে উল্লেখ করে দেয়, আর না হলে কোনো ব্যক্তির জীবনী দেয়। ব্যক্তির জীবনী বা ব্যক্তির কাজ বা বিভিন্ন কর্ম সম্পর্কে উপস্থাপন করে। তো এই ব্যক্তি সম্পর্কে যতগুলো আসবে সবগুলো আমরা এই একটা নিয়মে লিখব, এবং এটা দিয়েই সবগুলো লেখা হবে। লিখতে গেলে আমরা দেখব যে মূল প্যাসেজ আছে, মূল প্যাসেজের বাইরে আমরা সব কিছু লিখছি। পুরো প্যাসেজটার আমরা অল্প অংশ নিব, সেই অংশটুকু কীভাবে নেব সেটা আমরা দেখব। তাহলে আমরা যে প্যাসেজ লেখার আগে দেখব যে দিস ইজ দ্য প্যাসেজ হুইচ হ্যাজ বিন ডিসকাসড অ্যাবাউট, ওই যে ব্যক্তির নাম, যে ব্যক্তি সম্পর্কে বলবে, যে ব্যক্তি সম্পর্কে বলবে যে বা যে বিষয়টা সম্পর্কে বলবে সেই বিষয়টার নাম দিব। এখন মনে করো রবীন্দ্রনাথ সম্পর্কে বলছে, নজরুল সম্পর্কে বলছে, আইনস্টাইন সম্পর্কে বলছে, যে ব্যক্তির নাম আছে ওই আনসিনে, সেই ব্যক্তির নামটা আমরা কোন জায়গায় দিব, এই জায়গায় দিব। তাহলে আমাদের এটা একটা নতুন হইলো না যে এই লাইনটা কি প্যাসেজের সঙ্গে মিল আছে। এই লাইনটা আসলো যে দিস ইজ দ্য প্যাসেজ হুইচ হ্যাজ বিন ডিসকাসড অ্যাবাউট, ওই যে ব্যক্তির যে নাম সেই ব্যক্তির নামটা আমরা এখানে উল্লেখ করে দিব। এরপরে এখানে ছেলে হইলে তো হি লিখবো, আর যদি মেয়ে হয় তাহলে সি লিখবো। এই জন্য 2টা অবলিক দিয়ে দিছি। অনেকে তোমরা আবার 2টা লিখিও না, লিখতে হবে একটা। যদি ছেলের উল্লেখ থাকে তাহলে ছেলের তোমরা প্রনাউন ব্যবহার করবা, যদি মেয়ে হয় তাহলে মেয়ের প্রনাউন ব্যবহার করবা। তাহলে এখানে হি অথবা শি ওয়াজ বর্ন ইন। এখন এইটা জন্মসাল যদি দেওয়া থাকে, অনেক সময় নাও থাকতে পারে, ওখানে অন্য কিছু থাকতে পারে। যদি দেওয়া থাকে, যেহেতু ব্যক্তির জীবনী দেওয়া থাকে, বেশিরভাগ ক্ষেত্রে তাদের জন্মসাল দিয়ে দেওয়া থাকে, অথবা তাদের যে কর্মগুলো সেই কর্মগুলো সাল দেওয়া থাকে। তাহলে ওইটা এখানে তার জন্মস্থান, মানে যেই জায়গায় জন্মগ্রহণ করছে সেই জায়গার নাম, আর হলো যেই সালে জন্মগ্রহণ করছে সেই সালটা। তাহলে আমরা এই পরের লাইনে লিখব ওই ব্যক্তি বা যার সম্পর্কে বলবে তার কি লিখব, তার হচ্ছে জন্মস্থান এবং জন্মসাল। কোনো কারণে যদি জন্মসাল না থাকে তাহলে অবশ্যই জায়গার নাম দেওয়া থাকবে, যে সেই দেশে জন্মগ্রহণ করছে সেই দেশের নাম। তাহলে তখন আমার সাল দেওয়ার দরকার নাই। যদি সাল থাকে তাহলে লিখবো, না হলে লিখবো না। এরপরে আবার হি শি অবটেইনড হিজ অর হার, মানে সে যেই জায়গা থেকে তার কাজগুলো করছে, পড়ালেখা করছে বা অন্য কোনো কিছু করছে, সেই প্রতিষ্ঠানের নাম আমরা দেব, শিক্ষা প্রতিষ্ঠানের নাম। অর্থাৎ যে সে অক্সফোর্ড থেকে পড়ালেখা করছে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে করছে, যে বিশ্ববিদ্যালয় থেকে পড়ছে ওই আনসিনটাতে কি দেওয়া থাকবে, ওই আনসিন থেকে যেটা দেওয়া থাকবে সেই প্রতিষ্ঠানের নামটা আমরা এই জায়গাটা বসাই দেবো। তারপরে কত সালে করছে, যেই সালে করছে সেরকম, এরকম সাল কিন্তু একাধিক থাকতে পারে। মনে করো সে একটা ডিগ্রি না, অনেকগুলো ডিগ্রি অর্জন করছে, মনে করো 3টা 4টা 5টা যে কটা ডিগ্রি অর্জন করছে। আমারই মনে করো 4-5টা ডিগ্রি আছে। এখন আমি যদি 4-5টা ডিগ্রির ভিতরে দিই তাহলে আমার আরও লাইন বেশি হবে। তাই ওটা যখন করব তখন এই যে এরকম একটা একটা করে দিব, দিয়ে ফ্রম এবং শিক্ষা প্রতিষ্ঠানের নাম এবং সাল,
ওইরকম আবার লিখবো যে ফ্রম ওই শিক্ষা প্রতিষ্ঠানের নাম এবং সাল, এরকম দুই তিনটা থাকলে 2-3টা করে দিব। এখন ওই লাইনগুলো যেন আবার ওই প্যাসেজের সঙ্গে মিলে না যায়। মিলবে কীভাবে? আমরা তো দিয়েছি এখানে এই নতুন করে যুক্ত করে দিয়ে এখানে শুধু প্রতিষ্ঠানের নামটুকু গ্রহণ করছি এবং সালটুকু গ্রহণ করতেছি, তাহলে আমাদের কি মূলটা থাকতেছে? মূলটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন ওই জায়গায় আমরা আরেকটা কাজ করতে পারবো, সেটা হলো যে সাল যদি দেওয়া থাকে সেই সালের শেষেরটুকু আমরা আগে নিয়ে আসবো, প্রিপোজিশনের পরে ইন 1975 ওইটা আগে নিয়ে আসবো, নিয়ে এসে তারপরে যে কাজটা করছে সে কাজটা দিয়ে দিব। মনে করো লিখছে যে রবীন্দ্রনাথ ওয়াজ অ্যাওয়ার্ডেড নোবেল প্রাইজ ইন 1993, যেটা দিছে একটা থাকলো মনে করো, ওইটা কি করব ইন 1993 ওইটা আগে নিয়ে আসে তারপরে লিখবো যে হি ওয়াজ অ্যাওয়ার্ডেড নোবেল প্রাইজ। তাহলে সালটা আগে দিয়ে দিলে আমার লাইনটা চেঞ্জ হয়ে গেল না, পরিবর্তন হলো না? মানে বইয়ে যে বোর্ডে ইয়াতে যেটা দিছে আনসিনে যে সালটা দিছে সেই লাইনটা দিছে, সেই লাইনটাকে আমি পরিবর্তন করলাম কীভাবে? প্রিপোজিশনের পরে সালটুকু নিয়ে সামনে নিয়ে আসলাম, নিয়ে এসে তারপরে বাকিটুকু লিখলাম। তাহলে কি পরিবর্তন হলো না? একই থাকলো। যদি লাইন তুলে দাও তখন টিচাররা অনেক ক্ষেত্রে নাম্বার কম দেয়। তোমরা মনে করো যে আমি একটা সামারি লিখে আসলাম, 10-এর মধ্যে আমাকে 4 দিছে, 5 দিছে, 3 দিছে। কেন দিছে? কারণ তুমি প্যাসেজটা নিজের মতো করে ওই প্যাসেজটা থেকে সামারিটা নিজের মতো করে লেখো নাই। তাহলে আমার এটা এই পর্যন্ত লিখলাম, লেখার পরে এখন এই প্যাসেজের 3টা গুরুত্বপূর্ণ লাইন, কয়টা লাইন? 3টা। এটা আমরা কিভাবে করব? এখন তোমরা তো বললা যে এর আগে বললাম যে প্যাসেজ থেকে লেখা যাবে না, প্যাসেজের বাইরে থেকে লিখবে। আবার এখানে লিখছি যে প্যাসেজ থেকে 2-3টা লাইন কী করতে হবে? তুলে দিতে হবে। সেই 2-3টা লাইন কীভাবে পরিবর্তন করে দিব? ধরো একটা কমপ্লেক্স সেন্টেন্স আছে। কি সেন্টেন্স? কমপ্লেক্স। আমি ওটাকে ভেঙে সিম্পল করে দিব। কি করে দিব? সিম্পল করে দিব। অথবা 2টা বা 3টা সিম্পল সেন্টেন্সকে কী করব? কমপ্লেক্স করে একটা সেন্টেন্স করে দিব। কি বোঝা যাচ্ছে? মানে এই অংশটুকুর কাজ হলো, আমার কাজ কি? আমি প্যাসেজ থেকেই নিব, কিন্তু সেটাকে আমি কি করব? সেন্টেন্সগুলোর পরিবর্তন করব। যদি আমাকে বলে ধরো ওটা আমার অ্যাক্টিভে আছে, আমি প্যাসিভ করে দিব দরকার হলে। অথবা আমার ওটা সিম্পলি আছে, এটা আমি কমপ্লেক্স করে দেবো বা কম্পাউন্ড করে দেবো। অথবা কম্পাউন্ড বা কমপ্লেক্সে আছে, আমি ভেঙে ছোটো সিম্পল সেন্টেন্সে করে দেবো। তাহলে আমার কি পরিবর্তন হলো? প্যাসেজের সঙ্গে আমার কোনো কিছু মিল থাকবে? থাকবে না। তাহলে কি নাম্বার টিচার না দিয়ে কোথায় যাবে? নাম্বার না দেওয়ার অপশন আছে? তখন তোমাকে 10-এ 10ই দিবে। দেখবে যে পুরোটাই তোমার ক্রিয়েটিভ, তোমার ইয়ার মধ্যে কোনো কিছু মিল নাই, যে তুমি প্যাসেজ থেকে হুবহু কোনো কিছু কপি করে দাও নাই, তখন অবশ্যই দিবে। তবে খেয়াল রাখতে হবে যে ওই প্যাসেজের মূল আইডিয়াটুকু তোমার এখানে আসতেছে কি না। কিন্তু এর আগে কি একটা থাকে? ইনফরমেশান ট্রান্সফার। মানে এই সামারির আগে ওই আনসিন থেকে ইনফরমেশান ট্রান্সফার থাকে। ওই যে 5টা ওখানে সেন্টেন্স থাকে, ওই 5টা সেন্টেন্সও কিন্তু পুরো প্যাসেজটার মোটামুটি এক প্রকার সামারি করা। ওই সেন্টেন্সগুলো তোমাকে একটু মানে ভালোভাবে সাজায় ওখান থেকে তুমি কালেক্ট করে এই সামারিটা কমপ্লিট করবা। মনে করো সেন্টেন্স তুমি বানাতে পারতেছো না, তোমার সমস্যা হচ্ছে, কিন্তু এইখানে তো সেন্টেন্স, ওই যে ইনফরমেশন ট্রান্সফারে সেন্টেন্স দেওয়াই থাকবে, শুধু একটা ওয়ার্ড দিতে হবে। তাহলে দিলে দেখবা যে ওইটা প্যাসেজের সঙ্গে কোনো কিছু মিল নেই, ওই সেন্টেন্সটা বানানো। তখন ওই সেন্টেন্সটা তোমরা কী করবা? এই জায়গাটুকু এখন এইখানে দিলাম যে লাইন, যে গুরুত্বপূর্ণ প্যাসেজ থেকে গুরুত্বপূর্ণ লাইন এনে এখানে দিতে হবে, সেটা পরিবর্তন করে দিতে হবে। কীরকম পরিবর্তন? যে যদি সিম্পল থাকে তাহলে সেটা কমপ্লেক্স বানাবো, যদি কমপ্লেক্স থাকে সেটা সিম্পল করব অথবা কম্পাউন্ড করব। অর্থাৎ যেটা থাকবে সেটাকে আমি ভাঙবো বা জোড়া করব, করে একখানে করে সেই এখানে 2টা অথবা 3টা, বেশি লাইন দেওয়ার দরকার নেই, তাহলে আমার সামারি বড় হয়ে যাবে। তাহলে 2টা অথবা 3টা লাইন এখানে দিব। তারপরে এই যে এই জায়গাটুকু লিখছি যে দেয়ার ইজ নো ডাউট পিপল উইল রিমেম্বার হিজ অর হার গ্রেট ওয়ার্ক। মানে তার সম্পর্কে তো সবাই এটা মনে করতে পারে যে এটা আমরা একটা, এই যে লাইনটা, এই লাইনটা সবার ক্ষেত্রেই দিব। যে ব্যক্তির এখন এখানে সে ওয়ার্ক বলতে সে যে কাজই করছে, অনেক কাজই করছে, তার গুরুত্বপূর্ণ অনেক কাজটা দিয়েছে, কাজের আমার উল্লেখ করার দরকার নাই, তার যে কাজ করছে সেটার জন্য তাকে কী বলবো? আমরা মনে রাখবো। তারপরে লিখবো যে হি অথবা শি ওয়াজ অবটেইন অথবা এখানে তোমার বিকজ দিতে পারো। কী দিতে পারো? অবটেইন অথবা বিকজ দিতে পারো, দিয়ে তার নাম এবং তার ওই সালটা। এখন এইখানে আমি আবার ওই যে এইখানকার লাইন কিন্তু মিল হয়ে যাচ্ছে, একটু দেখো। এই অবটেইন আর এখানে শিক্ষা প্রতিষ্ঠানের নাম, কিন্তু এখানে কিসের নাম? ওই ব্যক্তির নাম। ওই ব্যক্তির নাম দিব এবং তার ওই যে গুরুত্বপূর্ণ সালটা, সেই সালটা দিয়ে দিব। অর্থাৎ যে কোনো অ্যাওয়ার্ডেড পাইলে, কোনো পুরস্কার পাইলে সেই সালটা দিয়ে দিব। তারপরে আচ্ছা, দিস পারসন হ্যাড ডাইড ইন, এটা হলো স্থান, যে জায়গায় মৃত্যুবরণ করেছে সেই স্থানের নাম, আর হলো সাল। এখন এটা যদি না থাকে তখন এটা তো দিব না, এই লাইনটুকু আমি বাদ দেব, এই লাইনটা তখন বাদ দেব। সাধারণত কোনো ব্যক্তির জীবনী দেওয়া থাকলে এটা দেওয়া থাকে, আমরা কালকে যখন প্র্যাকটিস করব যে এটা অ্যাপ্লাইড করব, যে ওই সামারি এখন লিখতে পারতেছি কিনা আমরা লিখবো সেটা, এইটা কালকে দেখে এটা অ্যাপ্লাই করে আমরা কালকে একটা বা 2টা সামারি লিখবো।
লিখে দেখবো যে আমার লেখা হচ্ছে কিনা বা আমি বের করতে পারতেছি না। যদি বের করতে পারি তাহলে তো পারলাম, আর না পারলে তো তখন আবার প্র্যাকটিস করতে হবে। এবং এই ব্যক্তি বাদে অন্য যেটা আছে সেটার একটা নিয়ম আছে, সেই নিয়মটা দিয়ে দিব। তাহলে ওই নিয়মটা দিয়ে দিলে 2টা নিয়ম করলেই মানে যতগুলাই আনসিন প্যাসেজ আসুক সেই আনসিন প্যাসেজটা সামারি করে লেখা যাবে। এইটা ছিল হলো ব্যক্তি সম্পর্কে। এরপর একটা থাকবে হচ্ছে বিভিন্ন বিষয় সম্পর্কে। যে কোনো বিষয় উল্লেখ থাকুক বা কোনো অন্য কোনো ঘটনায় থাকুক, যেটাই থাকুক সেটা কীভাবে করবো সেটারও এইরকমই নিয়ম। প্রায় মোটামুটি সবই একই থাকবে, 2-3টা লাইন শুধু আলাদা হবে। এইখানের ভিতরে 2-3টা লাইন শুধু চেঞ্জ হবে, আর বাকি সব এটা তো আমরা একই লিখবো। এই জিনিসটা একই লিখবো যে এইখানের জায়গায় ওই নামের জায়গায় আমরা ওই যে বিষয়টা উল্লেখ করবে সেই বিষয়টাই লিখবো। আমরা শেষেরটুকুও প্রায় একই লিখবো, তবে এইখানে যে বিষয়টা উল্লেখ করবে, যে বিষয়টা নিয়ে আলোচনা করবে, ডিসকাস করবে, সেটা নিয়ে আমরা সেইটুকু দিয়ে দেবো। তাহলে আমাদের খুব বেশি পরিবর্তন করতে হবে না। আমাদের এইটা ভালোভাবে মনে রাখলে আমরা যে কোনো মানে সামারি লিখতে পারবো। এবং এইটা দিয়ে অ্যাপ্লাই করতে হবে। এটা দিয়ে অ্যাপ্লাই করলে তাহলে আর মানে কপি হবে না। আমরা সামারি থেকে যে আমরা দেখে দেখে লিখবো সেটা লিখবো না। আমরা সবাই কিন্তু ওই কাজই করি। কী করি? ওই যে লাইন, ওইখানে প্রথমে একটা লাইন, তারপরে মাঝখানে একটা লাইন, শেষের একটা লাইন তুলে দিয়ে দিই। এটা বেশিরভাগ ক্ষেত্রে করি। আর এই এতটুকু কোনো একটা লাইন কোনো রকম কেউ মুখস্থ করে, মানে এই লাইনটুকু একটা লাইন মনে রাখে, লাইন রেখে বাকিটুকুই কী করছে, ওই যে কপি লাইন তুলে দিছে। তুলে দিলে তোমাকে নাম্বার দিবে না। ওইটা যদি নাম্বার মানে টিচাররা অনেক সময় হয়তো বোর্ড খাতায় যে দেয় নাম্বার দিয়ে দেয়, কিন্তু 10 তখন তো দিবে না। 10 দিবে তখন তোমাকে 6-7 দিবে বা 5 দিবে, কিন্তু 10 দিবে না। কিন্তু যদি তুমি এই যে বানিয়ে লেখো, তোমার নিজের মতো করে লিখো, তোমার দেখে যেটা আলাদা রকম হয়েছে, তাহলে তখন তোমাকে 10-এর মধ্যে 10ই দিতে বাধ্য, কম দিতে পারবে না। তবে বানান যেন ভুল না হয়। তোমাকে প্যাসেজ থেকে তুমি দেখে দেখে লিখতেছো, সেইখানে যদি তুমি বানান ভুল করো তাহলে কি নাম্বার দিবে? বানান ভুলের জন্য কিন্তু নাম্বার কাটার নিয়ম আছে। 3টা ভুল হলে 1 নাম্বার কাটা। আচ্ছা, তারপরে এটা দিলাম যে ফাইনালি, মানে ওইখান থেকে আমরা শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নিতে পারলাম। দেখো এখানে পার্ট হয়েছে 3টা পার্ট হয়েছে। এই একটা পার্ট হলো তার ওটা সম্পর্কেই বলা, দ্বিতীয় পার্টটা হলো তার গুরুত্বপূর্ণ যে বিষয়, আর তৃতীয় পার্ট হলো এটা থেকে আমরা কি অ্যাচিভমেন্ট করলাম, কি জানতে পারলাম, কি শিখতে পারলাম, এই বিষয়টা এখানে ক্লিয়ার হচ্ছে। তাহলে এখানে বলছে ফাইনালি উই ক্যান সে দ্যাট হি অর শি ইজ অ্যান আইডিয়াল টু ফলো ফর আস। মানে আমরা তাকে অনুসরণ করার মতো, মানে এমন সে কাজ করছে তার কাজগুলো আমাদের অনুসরণ করার মতো। আচ্ছা, তারপরে লিখছি যে উই হ্যাভ লার্ন এ লট অফ থিংস বাই রিডিং দিস প্যাসেজ। তাহলে আমরা এই প্যাসেজটা পড়ে আমরা অনেক কিছু শিখতে পারছি। তাহলে এরকম কথা যদি লেখা থাকে একটা সামারিতে, কোনো টিচারের ক্ষমতা আছে তোমাকে মার্কস না দিয়ে কোথাও যাওয়ার, মার্কস দিতে বাধ্য। তাহলে আমরা এই প্যাসেজটা তাহলে আমরা আরেকবার পুরোটাকে একবার রিমাইন্ড করতেছি। সেটা হলো যে এই সামারি লেখার জন্য আমরা কোনো ওয়ার্ড কপি করব, কিন্তু সেন্টেন্স কপি করব না। আনসিন থেকে আমরা ওয়ার্ড কালেকশন করব, কিন্তু কোনো সেন্টেন্স কপি করব না। যদি কোনো সেন্টেন্স নেই আমরা সেই সেন্টেন্সটাকে কী করব, মডিফাই করব। কিভাবে মডিফাই করব? ট্রান্সফার করে ফেলবো, চেঞ্জ করে ফেলবো। ওটা যদি সিম্পল থাকে তাহলে আমরা সেটাকে কমপ্লেক্স বানাই লিখবো, অথবা কমপ্লেক্স বা কম্পাউন্ড থাকলে সেটাকে আমরা সিম্পল ছোটো ছোটো বাক্য করে লিখবো। তখন কি আর ওইটা প্যাসেজের মতো থাকবে না, চেঞ্জ হয়ে যাবে। তারপর আমরা শুরু এবং শেষ সেটা তো পুরোটাই আলাদা দিছি, এবং আমাদের কাজ হলো এখানে মাঝখানে শুধু 2টা বা 3টা সেন্টেন্স যুক্ত করা। তারপরও সেটা আরও সহজ করার জন্য কি বললাম, যে ইনফরমেশন ট্রান্সফার থাকবে উপরে, যে এটার আগে সামারির আগে ওই আনসিন থেকে ইনফরমেশন ট্রান্সফার থাকবে। ওইখানে পুরো প্যাসেজটার মোটামুটি এক প্রকার সামারি করা। ওখান থেকে ওই সেন্টেন্সগুলো প্রয়োজনে তো ওইখান থেকে 2-একটা সেন্টেন্স তুমি ব্যবহার করতে পারবা, যেটা ওই প্যাসেজ থেকে মনে হচ্ছে যে এই সেন্টেন্সটা এই প্যাসেজের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, ওই সেন্টেন্সটা তুমি এখানে তুলে দিবা, কোনো সমস্যা নেই। কারণ তোমার পুরোটা এটা নতুন হইলো, তুমি তো প্যাসেজ থেকে কিছু দিলা না। আচ্ছা, তাহলে এটা তোলা হয়েছে সবার? হ্যাঁ, সামারি কত ওয়ার্ড, আসলে ওয়ার্ড ফ্যাক্ট না, মোটামুটি 5টা সেন্টেন্স, কমপক্ষে 5টা সেন্টেন্স, এবং সেন্টেন্সগুলো অবশ্যই কমপ্লেক্স আকারের হবে। যদি ছোটো ছোটো সেন্টেন্স লেখো তাহলে সেন্টেন্সের সংখ্যা বেশি হবে, আর যদি মানে বড় সেন্টেন্স লেখো তাহলে 5টা সেন্টেন্স লিখলেই হবে। 5টা সেন্টেন্স মিনস মোটামুটি 50-60 ওয়ার্ডের, 50-60-এর উপরে ওয়ার্ড, মোটামুটি 70 ওয়ার্ডের মধ্যেই লিমিট রাখতে হয়। 100 ওয়ার্ড হলে বেশি হয়ে যায়, 70 বা 80 ওয়ার্ডের মধ্যেই লিখতে হবে। সামারি মানেই তো সংক্ষেপে লেখা, পুরো প্যাসেজটার শর্ট ফর্ম লেখা, ঠিক আছে? তবে এটা কোনো বাধা ধরার নিয়ম নাই যে 5টা সেন্টেন্স লিখতে হবে, 2টা সেন্টেন্স লিখতে হবে, 3টা সেন্টেন্স লিখতে হবে, এরকম কোনো বাধা ধরার নিয়ম নাই। তুমি যদি 3টা সেন্টেন্সের মধ্যে পুরো প্যাসেজের আইডিয়া দিয়ে দিতে পারো তোমার মতো করে, তাও হবে, কিন্তু সেটা অবশ্যই দেখতে যেন মার্জিত হয়। তুমি 3টা বাক্য তুলে দিলা, 3টা সেন্টেন্স তুলে দিলা, আর ওইটার অ্যান্সার হয়ে গেল, এটা ভাবলে ভুল হবে।
ওটা এক সময় ছিল আগে যে কোনো রকম খাতায় লিখে আসলে তাকে নাম্বার দিত, মনে রাখবা আর ওই দিন ভুলে যাও, ওই দিন তোমাদের কাছ থেকে চলে গেছে, বিদায় নিছে। ওই রকম ঘটনা আর কখনো ঘটবে না। পরীক্ষায় যদি তোমরা নাম্বার ওই না দাও, ভালোভাবে না লিখো, তোমাকে নাম্বার কম দিবে। আমরা দেখা যায় যে অ্যাভারেজ তো নাম্বার আমরা অনেকেই পাই, কিন্তু ফাইনালি যে কী হয়, ইন্টারমিডিয়েটেও কিন্তু এটা আছে সামারি রাইটিং, মানে তোমাদের শুধু এসএসসিতে আছে তা না, ইন্টারমিডিয়েটেও তোমাদের সামারি রাইটিং আছে, একই নিয়ম, সব ক্ষেত্রে প্রায় একই নিয়ম।